ক্লাস শেষ হলে মায়া বেরিয়ে দেখে আমি গাড়ির পাশে দাঁড়িয়ে আছি। আমি বললাম, ভার্সিটির প্রথম দিন কেমন কাটলো? মায়া বলল, আলহামদুলিল্লাহ, অনেক ভালো কাটলো। আজকের দিনটা এখনো আমার কাছে স্বপ্নের মতো লাগছে। আমি বললাম, তোমার মুখে এই হাসিটা দেখার জন্যই তোমাকে এভাবে বাংলাদেশ থেকে নিয়ে এসেছি। সে আর কিছু বলল না। এরপর আমরা ফ্ল্যাটে গিয়ে লাঞ্চ করলাম। আমি আবার অফিসে চলে গেলাম এবং যাওয়ার আগে মায়াকে বলে গেলাম অন্য কারোর জন্য দরজা না খুলতে। মায়া সম্মতি জানালো। ফ্রেশ হয়ে সে আমার রুমে গিয়ে দেখলো মিনি ছাদের পাশে একটা সুন্দর দোলনা রাখা। দোলনা দেখে সে খুশিতে নাচতে লাগলো। আর আমি অফিসে বসে সিসিটিভিতে সব দেখে হাসছিলাম। রাতে আমি দেরিতে ফিরলাম। ভেবেছিলাম সে ঘুমিয়ে পড়েছে, কিন্তু এসে দেখি টিভি দেখছে। আমি বললাম, এত রাতে এখানে কি করছো? মায়া বলল, টিভি দেখছিলাম। আমি বললাম, এটা কি টিভি দেখার সময়? মায়া বলল, তাহলে এটা কি বাসায় আসার সময়? আমি বললাম, আজকে অনেক কাজ ছিল। তুমি ডিনার করেছো? মায়া বলল, না, চলুন একসাথে ডিনার করব। আমি বললাম, আমার জন্য অপেক্ষা করার দরকার ছিল না। মায়া বলল, আমার একা একা খেতে ভালো লাগে না। এরপর আমরা একসাথে ডিনার করলাম। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। এই 6 মাসে আমাদের মধ্যে সুন্দর একটা বন্ধুত্ব তৈরি হলো। একদিন অফিসের কাজে আমাকে আফ্রিকা যেতে হলো 2 দিনের জন্য। মায়ার এক্সাম থাকাতে তাকে নিতে পারলাম না। তাই সিদ্ধান্ত নিলাম তাকে ইরার কাছে রেখে যাব। আমি তাকে নিয়ে ইরার ফ্ল্যাটে গেলাম। তারপর আমি মায়াকে রেখে এয়ারপোর্টে রওনা দিলাম এবং ইরাকে বললাম যেন সে মায়ার খেয়াল রাখে। রাতে ইরা আর মায়া একসাথে ডিনার করলো। মায়া বারবার ইরার দিকে তাকাচ্ছিল। ডিনার শেষে ইরা বলল, মায়া, তুমি এবার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। মায়া বলল, আপু, আমি তোমার সাথে থাকবো, সারা রাত গল্প করব। তাই তারা একসাথে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর মায়া বলল, আপু, তোমার আব্বু আম্মু কোথায়? ইরা বলল, ওনারা আমার সাথে থাকে না। মায়া বলল, কেন? ইরা বলল, অনেক লম্বা গল্প। মায়া বলল, প্লিজ বলো না আপু। তখনই ইরা তার অতীত বলতে শুরু করলো। ইরার জীবনে ঘটে যাওয়া সব ঘটনার কথা শুনে মায়ার চোখের কোণে পানি চলে আসলো। তখনই মায়া হঠাৎ বলে উঠলো, আপু, তুমি তুর্যকে খুব ভালোবাসো, তাই না? মায়ার মুখে হঠাৎ এমন কথা শুনে ইরা ভয় পেয়ে গেল। তারপর নিজেকে একটু সামলে বলল, হ্যাঁ, আমি ইমন আর তুর্যকে অনেক ভালোবাসি। মায়া তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আপু, আমার প্রশ্নটা কিন্তু এরকম ছিল না। ইরা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তাহলে কিরকম ছিল? মায়া বলল, আমার প্রশ্নটা কিরকম ছিল সেটা তুমি খুব ভালো করেই জানো। ইরা বলল, না, আমি জানি না। আমি বুঝতে পারছি না যে তুমি এসব কি বলছো। মায়া বলল, আপু, আমিও একটা মেয়ে। আমি দেখেছি তোমার কষ্ট, আবেগ, চোখের কোণে জমে থাকা অশ্রু। এগুলো অন্তত বন্ধুত্বের চিহ্ন না। তুমি আমার কাছে যতই লুকানোর চেষ্টা করো, আমি কিন্তু জানি তুমি তুর্যকে ভালোবাসো। ইরা অশ্রুসিক্ত নয়নে মায়ের দিকে তাকিয়ে বলল, মায়া, তুমি আজকে আমার কাছে যা বললে এই কথাগুলো কখনো তুর্যকে বলবে না। আমি চাই না আমাদের বন্ধুত্বে কোনো প্রকার আঁচ আসুক। মায়া বলল, ঠিক আছে, আমি কখনো ওনাকে এসব কথা বলবো না। তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আচ্ছা আপু, তুমি কি কখনো তুর্যকে তোমার মনের কথা জানিয়েছিলে? মায়ার প্রশ্নের জবাবে দুচোখ ভর্তি পানি নিয়ে ইরা বলল, বলেছিলাম একবার, কিন্তু তুর্য খুব বাজেভাবে রিয়্যাক্ট করেছিল। তুর্য জানতো আমার ফিলিংসের ব্যাপারে। 6 বছর আগে কি হয়েছিল জানো? তারপর ইরা তার অতীতের সব কথা বলতে লাগলো। সে বলল, তখন আমরা স্টাডি ট্যুরে একটা মিউজিয়ামে গিয়েছিলাম। প্রথমে আমাদের ডিপার্টমেন্টের সবাই একসাথেই ছিল। তারপর সবাই আলাদাভাবে নিজেদের মতো করে মিউজিয়ামটা ঘুরে দেখতে থাকি। তুর্য, ইমন আর আমি 3 জন একসাথেই ঘুরে দেখছিলাম মিউজিয়ামটাতে। তার কিছুক্ষণ পরেই ইমন একটা দরকারে অন্যদিকে যেতেই আমি তুর্যকে বললাম, জানিস তুর্য, আমি অনেকদিন যাবত একটা কথা বলবো ভাবছিলাম। তুর্য তখন বলল, কি কথা? দেখ, বিয়ে আমাদের সবার জীবনেই খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আজ হোক বা কাল হোক আমাদের বিয়ে করতেই হবে। তোর বিয়ের জন্য ভালো একটা মেয়ে খুঁজতে হবে, অন্যদিকে আবার আমার বিয়ের জন্য একটা ভালো ছেলে খুঁজতে হবে। তার চেয়ে ভালো আমরা দুজন বিয়ে করে নেই। এমনিতেই আমার বাবা মায়ের বিষয়টা দেখার পরে আমি সহজে কাউকে বিশ্বাস করতে পারি না। আর আমরা দুইজনকে খুব ভালোভাবে চিনি। আমরা দুইজন এক হয়ে গেলে কেমন হয় বল? আমার কথা শুনে তুর্য খানিকটা বিরক্তি নিয়ে বলল, খুবই বাজে হবে বিষয়টা। বিয়ের প্রতি আমার একটা তিক্ততা আছে। আমি চাই না কখনো কারোর সাথে আমার জীবনকে জড়াতে। আর তোর যদি বিশ্বস্ত কাউকে প্রয়োজন হয়, তাহলে তুই আমার কথা না ভেবে ইমনের কথা ভেবে দেখ। ইরা বলল, সেটা হয় না। তুর্য বলল, কেন হয় না? ইমন তো সব দিক দিয়েই পারফেক্ট। তোকে বিয়ে করার সব রকম যোগ্যতা ওর আছে। তুই ওকে নিয়ে একবার ভেবে দেখ। ইরা আবার বলল, তাহলে তো তোকে বিয়ে করার মতো সব যোগ্যতা আমারও আছে। তাহলে তুই কেন আমার বিষয়টা একবার ভেবে দেখছিস না? তুর্য বলল, তুই বুঝতে পারছিস না। আমি চাই না কেউ আমার জীবনে আসুক। ইরা বলল, এটা কেমন কথা? দেখ, আমি তোকে বলছি না যে আমাকে এখন বিয়ে কর। আমাদের জীবনটা তো সবে শুরু।
আমাদের ক্যারিয়ার করতে অনেকটা সময় প্রয়োজন, সেটা আমিও জানি, কিন্তু আমি তোর জন্য অপেক্ষা করতে রাজি আছি। তুর্য তখন রেগে গিয়ে বলল, তোর কি মাথায় সমস্যা আছে? এতক্ষণ যাবৎ আমি কি বলছি বুঝতে পারছিস না তুই? আমি চাই না আমার জীবনে কেউ আসুক, লাগবে না আমার কাউকে, কোনো লাইফ পার্টনারের দরকার নেই আমার, বিয়ে জিনিসটাকে আমি ঘৃণা করি। তুর্য ইরার সাথে দুর্ব্যবহার করে মিউজিয়াম থেকে চলে গেল। সে চলে যেতেই ইরা অঝরে কাঁদতে থাকে। তখন ইমন এসে তাকে সামলায়। তারপর আবার তারা বর্তমানে ফিরে। মায়া এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল ইরার কথাগুলো। ইরা আবার বলতে শুরু করে, জানো, যেদিন তুর্য বলেছিল যে বিয়ে জিনিসটাকে ও ঘৃণা করে, সেদিনের পর থেকে আমি আর কখনো ভালোবাসার দাবি নিয়ে ওর সামনে যাইনি। আমি ভেবে রেখেছিলাম যেই দিন ওর বিয়ের প্রতি এই তিক্ততার অবসান ঘটবে, সেই দিন আমি আবার তুর্যের সামনে গিয়ে দাঁড়াবো আমার একপক্ষিক ভালোবাসার দাবিতে। কিন্তু তার হলো না। 6 মাস আগে হঠাৎ তুর্য তোমাকে সামনে দাঁড় করিয়ে বলল, মিট মাই ওয়াইফ মায়া। একবার ভাবো তো তখন আমার মনের অবস্থাটা ঠিক কেমন হয়েছিল। জানো, আমি কাঁদতে পর্যন্ত ভুলে গিয়েছিলাম আমার ওই কষ্টের জন্য কাকে দোষ দিতাম। সে তো আমাকে কখনো ভালোই বাসেনি, কিন্তু আমি তো তাকে ভালোবেসেছিলাম। দীর্ঘ 8টা বছর পাগলের মতো ভালোবেসেছিলাম তাকে। ওয়ান সাইড লাভের সমস্যাই এটা। ভালো একজনই বাসে, আবার কষ্ট একজনই পায়। ইরা স্ট্রং পার্সোনালিটির মেয়ে। সে সহজে কারো কাছে নিজের দুর্বলতা প্রকাশ করে না। কিন্তু আজকে কেন জানি মায়ের কাছে নিজের সব কষ্ট নির্দ্বিধায় উজাড় করে দিল। মায়া বলল, আপু তুমি কি এখনো তুর্যকে ভালোবাসো? ইরা বলল, ভালোবাসার কোনো পাস্ট ফর্ম হয় না। কাউকে ভালো লাগলে সময়ের ব্যবধানে তাকে ভুলে যাওয়া যায়, কিন্তু কাউকে ভালোবাসলে যুগের পর যুগ পেরিয়ে যায়, তবুও তাকে না পাওয়ার আক্ষেপ ফুরায় না। ভালোবাসা একটা সুন্দর অনুভূতির নাম। এই অনুভূতি একবার যদি কেউ কারো প্রতি অনুভব করে, তবে তাকে পাক বা না পাক ভালোবাসা আজীবন তার প্রতি থেকে যাবে। ইরার মুখে এমন কথা শুনে মায়া ইরাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। ইরা তখন নিজের চোখের পানি মুছে মায়ার মাথায় হাত বুলিয়ে বলল, এই পাগলি তুমি কাঁদছো কেন? মায়া বলল, আপু তোমার এই কষ্টের কারণ তো আমি, তাই না? মায়ার কথা শুনে হঠাৎ ইরা হেসে ফেলে বলল, তোমাকে কে বলেছে যে আমার কষ্টের কারণ তুমি? আমার কষ্টের কারণ তো আমার ভাগ্য। তুর্য আমার ভাগ্যেই ছিল না। সে যদি আমার ভাগ্যেই থাকতো তাহলে বোনের বিয়েতে গিয়ে নিজে বিয়ে করে ফিরতো না। যাই হোক, তুমি অনেক ভাগ্যবতী, তাই তুমি তুর্যর ভালোবাসা পেয়েছো। মায়া বলল, যদি বলি সে ভাগ্য আমারও হয়নি? ইরা বলল, মানে? মায়া বলল, মানে হলো তুর্য আমাকেও কখনো ভালোবাসেনি। ইরা বলল, এসব তুমি কি বলছো? মায়া বলল, যা বলছি ঠিকই বলছি। ইরা বলল, এটা তোমার ভুল ধারণা, কারণ তুর্য যদি তোমাকে ভালোই না বাসতো তাহলে বোনের বিয়েতে বাংলাদেশে গিয়ে তোমাকে বিয়ে করে সঙ্গে নিয়ে আসতো না। মায়া বলল, তুর্য ওর বোনের বিয়ের জন্য বাংলাদেশে গিয়ে আমাকে বিয়ে করেনি। তার সাথে আমার বিয়ে হয়েছিল প্রায় 9 বছর আগে। মায়ের মুখে এমন কথা শুনে ইরার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ইরা যেন নিজের কানেই বিশ্বাস করতে পারছে না। ইরা রেগে গিয়ে মায়াকে বলল, কি বলছো এসব তুমি? তোমার বয়স কত? 8-9 বছর আগে তোমার বয়সই বা কত ছিল? একটুখানি পুচকে মেয়ে হয়ে এত মিথ্যা কথা কিভাবে বলো? ইরা যখন মায়াকে মিথ্যাবাদী ভাবতে শুরু করলো, মায়া তখন ইরাকে নিজের সম্পর্কে সবকিছু বলতে লাগলো। মায়া বলল, বিশ্বাস করো আপু, আমি সত্যি বলছি। তুর্য ভাইয়া আমার কাজিন ছিল। আমাকে জন্ম দিতে গিয়ে আমার মায়ের মৃত্যু হয়। বাবার কাছে খুব আদরেই বেড়ে উঠেছিলাম। আমার মুখের দিকে তাকিয়ে বাবা আর দ্বিতীয়বারের মতো সংসার বাঁধার কথা ভাবেননি। আমার যখন 9 বছর বয়স, তখন হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে বাবাও মারা গেলেন। তারপর আমার একমাত্র আশ্রয় হয় আমার ফুপি অর্থাৎ তুর্যর মায়ের কাছে। আমি ছোট থেকেই ফুপি আর ফুপাকে মামনি এবং বাবাই বলে সম্বোধন করতাম। মামনি এবং বাবাই আমাকে খুব ভালোবাসতো, কিন্তু বিপত্তি তখনই ঘটতো যখন বাবাইয়ের বোনেরা বেড়াতে আসতো। ওনারা আমাকে একদমই সহ্য করতে পারতো না। সবাই মিলে যখন আমাকে অনাথ আশ্রমে পাঠানোর জন্য উঠে পড়ে লেগেছিল, তখনই সবার বিরুদ্ধে গিয়ে আমাকে নিজের কাছে রাখার জন্য তুর্য ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দেয় আমার মামনি। জোর করে তুর্য ভাইয়াকে বিয়ের জন্য বাধ্য করা হয়। তাই সে পরিবারের ওপর রাগ করে পাড়ি জমায় লন্ডনে। দীর্ঘ 8 বছর লন্ডনে থাকার পরে 6 মাস আগে উনি দেশে যায় ওনার বোনের বিয়ে অ্যাটেন্ড করতে আর আমাকে ডিভোর্স দিতে। কিন্তু আমাকে দেখার পর ওনার মন ঘুরে যায়, তাই উনি আমার সাথে সংসার করার সিদ্ধান্ত নেয়। উনি কখনো আমাকে ভালোবাসেনি। কথাগুলো বলে মায়া কান্না করতে শুরু করলো। ওদিকে ইরাও মায়ের দিকে তাকিয়ে থেকে ভাবছে, এইটুকু একটা মেয়ের ওপর দিয়ে কত বড় বড় ঝড় গিয়েছে। ইরা মায়ের চোখের পানি মুছে দিয়ে বলল, এটা তোমার ভুল ধারণা, তুর্য সত্যি তোমাকে ভালোবাসে। মায়া বলল, উনি খুব ভালো একজন মানুষ, কিন্তু উনি আমাকে কখনোই ভালোবাসেননি। শুধুমাত্র সৌন্দর্যের কারণেই উনি আমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছেন। ইরা তাচ্ছিল্যের হাসি এসে বলল, শুধুমাত্র সৌন্দর্য দিয়ে যদি তুর্যকে আটকানো যেত তাহলে আমি তুর্যর প্রথম পছন্দ হতাম। মায়া ইরার দিকে তাকিয়ে ভাবতে থাকে, সত্যিই তো তুর্য যদি সৌন্দর্য দেখেই প্রেমে পড়তো তাহলে তো তার প্রথম চয়েস ইরাই হতো। কেটে গেছে আরো 15 দিন। 13 দিন আগেই আমি লন্ডনে ফিরেছি।
লন্ডনে ফিরে এয়ারপোর্ট থেকে বাসায় আসার সময় ইরার বাসায় গিয়ে মায়াকে সাথে করে নিয়ে এসেছি। মায়া সম্পর্কে সবকিছু জানার পর থেকে ইরা মায়াকে ছোট বোনের মতো স্নেহ করে। কিছুদিন আগে মায়া সব মেটদের 1 মাসের স্যালারি দিয়ে কাজ থেকে বের করে দিয়েছে। আমি কারণ জিজ্ঞাসা করায় মায়া বলল, বাসায় তো 2 জন মানুষের রান্না আর ঘর গোছানো, এই কাজের জন্য মেডদের দরকার নেই, এগুলো আমি নিজেই করতে পারবো। বাসায় কোনো মেড না থাকায় আজকে দুপুর থেকেই মায়া রান্নাঘরে নিজের হাতে বিভিন্ন ধরনের রান্না করতে ব্যস্ত। আমিও আজকে বিকালেই বাসায় চলে আসি। বাসার পরিবেশ দেখে মনে হচ্ছে হয়তো কোনো গেস্ট আসবে। তখনই হঠাৎ কলিং বেল বেজে উঠলো। মায়া দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। তখনই দেখা গেল দরজার অপর পাশে দাঁড়িয়ে আছে তন্নি এবং নীরব। তন্নি বেশ কিছুদিন যাবৎ নীরবের কাছে বায়না ধরেছিল লন্ডনে আসবে। কর্মব্যস্ততার কারণে নীরব তন্নিকে নিয়ে আসতে পারছিল না, কিন্তু নীরব এবার লন্ডনে একটি অপারেশনের জন্য আসছিল, তাই সাথে করে তন্নিকে নিয়ে এসেছে। তন্নিকে দেখার পরে মায়া খুশিতে আত্মহারা হয়ে জড়িয়ে ধরলো তন্নিকে। তারপর নীরবের সাথে কুশল বিনিময় করে তাদেরকে বাসার ভেতরে নিয়ে আসলো। আমি তখন আমার রুমে বসে ল্যাপটপে অফিসের কিছু কাজ করছিলাম। তন্নির কণ্ঠ শুনেই কাজ ফেলে বেরিয়ে এলাম। ড্রয়িং রুমে এসেই নিজের আদরের ছোট বোনকে বুকে জড়িয়ে নিলাম। বোন যে আমার বড্ড আদরের। তারপর ওকে ছেড়ে নীরবের সঙ্গে কুশল বিনিময় করলাম। তারপর মায়া তাদের নিয়ে গেল তাদের জন্য নির্ধারিত রুমে। 30 মিনিট পর তন্নি এবং নীরব ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। তারপর আমরা সবাই মিলে রাতের খাবার খেয়ে আড্ডা দিতে বসে গেলাম। গভীর রাত পর্যন্ত চললো সেই আড্ডা। তারপর সবাই নিজেদের রুমের দিকে চলে গেলাম। তখনই তন্নি খেয়াল করলো আমি আর মায়া দুজন 2 রুমে যাচ্ছি, কিন্তু তখন সে কিছু বলল না। পরের দিন সকালে সবাই একসাথে ব্রেকফাস্ট করলাম। তারপর আমি অফিসে চলে গেলাম আর নীরব অপারেশনের জন্য হাসপাতালে গেল। মায়া তন্নির সাথে সময় কাটাবে বলে ভার্সিটিতে গেল না। মায়া আর তন্নি দোলনায় বসে গত 6 মাসে তাদের সাথে কি হয়েছে সেগুলো নিয়ে গল্প করছিল। হঠাৎ তন্নি বলে উঠল, তোর আর ভাইয়ার কি হয়েছে রে? মায়া বলল, মানে? তন্নি বলল, মানে তোদের কি নিয়ে ঝগড়া হয়েছে? মায়া বলল, কই কিছু না তো। তন্নি বলল, মিথ্যা বলছিস কেন? মায়া বলল, আমি মিথ্যা বলছি না আপু, সত্যি ওনার সঙ্গে আমার কোনো ঝগড়া হয়নি। তন্নি কপাল কুঁচকে বলল, তাহলে রাতে 2 জন 2 রুমে ছিলিস কেন? তখন মায়া বুঝতে পারে তন্নির কথার মানে। রাতে আমি আর মায়াকে আলাদা রুমে যেতে দেখেই সে এমনটা ভেবেছে। তন্নি বলল, কিরে কিছু বলছিস না কেন? মায়া নিচের দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, কি বলবো? তন্নি বলল, কি বলবো মানে? তোরা আলাদা রুমে থাকছিস কেন সেটা বলবি। মায়া বলল, আসলে আপু আমরা শুরু থেকেই আলাদা রুমে থাকছি। তন্নি বলল, শুরু থেকেই মানে? মায়া বলল, খানবাড়িতে যেমন আমরা আলাদা রুমে থাকতাম, এখানেও আমরা ঠিক সেভাবেই থাকি। তন্নি বলল, তার মানে তোদের মাঝে এখনো কোনো ফিজিক্যাল রিলেশনশিপ তৈরি হয়নি? মায়া বলল, আমরা এখনো একসাথে ঘুমাইনি পর্যন্ত, সেখানে ফিজিক্যাল রিলেশনশিপ তো অনেক দূরের বিষয়। তন্নি এবার অবাক হয়ে বলল, আচ্ছা তুই কি পাগল? এভাবে কেউ নিজেদের সময় নষ্ট করে? তোদের যা স্পিড, তোরা তো অর্ধেক জীবন নিজেদের কাছে আসতেই শেষ করে দিবি। মায়া বলল, আমি কি করব বলো? লন্ডনে এসে তোমার ভাই আমাকে এই রুমে রেখে বলল, এটা তোমার রুম আর পাশের রুমটা আমার, কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ডেকো। তো আমি কি নিজে গিয়ে ওনাকে বলবো যে আমি আপনার সাথে থাকতে চাই? তন্নি বলল, হ্যাঁ প্রয়োজনে তাই বলবি। মায়া বলল, অসম্ভব। তন্নি বলল, তোমাদের দিয়ে কিচ্ছু হবে না, যা করার আমাকেই করতে হবে। তারপর খুব সুন্দরভাবে কেটে গেল আরো 2 দিন। কাল নীরবের একটা ইমার্জেন্সি অপারেশন থাকার কারণে আজকেই তাদের অস্ট্রেলিয়ায় ফিরে যেতে হবে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং থাকার কারণে আমাকে অফিসে যেতে হয়েছিল। তবে আমি জানতাম ঘন্টাখানেকের মধ্যেই ফিরে আসব। তারপর নিজে গিয়ে তন্নি আর নীরবকে এয়ারপোর্টে দিয়ে আসবো। এদিকে বাসায় মায়া সবার জন্য কফি বানাচ্ছিল। তখন তন্নি মায়াকে জিজ্ঞাসা করলো, এই মায়া, ফ্ল্যাটের সবগুলো রুমের চাবি কোথায়? মায়া বলল, সবগুলো রুমের চাবি 2টা করে আছে, একটা ওনার কাছে আর একটা আমার কাছে। তন্নি বলল, ভাইয়ারগুলো কোথায় তুই জানিস? মায়া বলল, হ্যাঁ ওনার রুমের ড্রেসিং টেবিলের 3 নাম্বার ড্রয়ারে। তন্নি বলল, ভাইয়ার চাবিটা তুই আনতে পারবি? মায়া বলল, হ্যাঁ পারবো। তন্নি বলল, যা নিয়ে আয়। মায়া 2টো চাবি নিয়ে তন্নির হাতে দিয়ে আবার জিজ্ঞাসা করলো, ওগুলো দিয়ে কি করবে আপু? তন্নি বলল, তুই তো নিজে থেকে আমার ভাইয়ার কাছে যাবি না, আর আমার ভাইকেও আমি বলতে পারবো না যে ভাইয়া যাও গিয়ে তোমার বউয়ের সাথে রোমান্স করো, তাই তোকে আমার ভাইয়ের রুমে শিফট করার ব্যবস্থা করছি। মায়া ঠিক বুঝতে পারছিল না তন্নি কি করতে চাইছে, তবে মনে মনে চাইছিল তন্নি যেন সত্যি কিছু একটা করে, যাতে সে আমার কাছে যেতে পারে। প্রায় 9 বছরের বিয়ে, 6 মাসের সংসার, অনেক তো হলো, এবার সেও একটু দূরত্বটা শেষ করতে চায়। তারও এখন একটা স্বাভাবিক সংসার দরকার।